গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, আজ শেষ পর্ব। তবু সত্যরাজ নিজের বিছানাটা দোতলায় আনার কথা ভাবতেই নবকুমারের জন্য মন কেমন করে উঠছে। ছেলেপুলে কাছে কাছে থাকাই ভালো, তাতে মনে এসব পাগলামি চাগে না। সুবর্ণটা নেই বলেই বোধ করি এমন হুহু করা ভাব আসছে। যে জন্যেই যা হোক, বাক্সতরঙ্গ টানাটানি আর ভালো লাগল না। হাতের কাজ অসমাপ্ত রেখে জানলার ধারে এসে দাঁড়াল সত্য। ঝাঁ ঝাঁ করা রোদে আকাশটা যেন ফাটছে। রাস্তার ধারের গাছটা, রাস্তার ওপারের বাড়িগুলো সেই দাহে যেন পুড়ে খাক হচ্ছে। পাশের রাস্তাটা দিয়ে বোধ করি কোনো বাসনওয়ালা যাচ্ছে, ঢং ঢং কাঁসর পিটিয়ে। শব্দটা ক্ষীণ থেকে প্রখর এবং প্রখর থেকে ক্ষীণ হয়ে গেল। দূরে কোথা একটা গরুর গাড়ি চলেছে, তার চাকার ক্যাঁচ কোঁচ শব্দের সঙ্গে গরুর গলার ঘণ্টিটা বেজে চলেছে এক তালে। আরও দূরে কোথায় ঘুঘুর ডাক যেন স্তব্ধ প্রকৃতির গায়ে করুণ আর্তনাদের ছুরি বিঁধচ্ছে। ঘুঘুর ডাক কি কখনো শোনেনি সত্য? জীবনভরই তো শুনছে। তবে হঠাৎ কেন আজ ঘুঘুর ওই কান্নাটার মতো কাঁদতে ইচ্ছে করছে সত্যর? কেন মনে হচ্ছে তার কেউ কোথাও নেই, চিরদিন সে একা, চিরদিন নিঃসঙ্গ, তার ওপর কারো মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই। সেই স্নেহ ভালোবাসাহীন রুক্ষ মরুভূমির পথ ধরে সে একা চলছে আর চলছে। রোদের আঁচ আর আগুন ঝলসানো বাতাসের হলকা চোখে মুখে এসে লাগছে। তবু জানলার বাইরের ওই দৃশ্যটা যেন নেশার বস্তুর মতো আটকে রেখেছে সত্যকে। সে নেশার সঙ্গে মিশে রয়েছে একটা বিধুর বিষণ্ণ বেদনা। এ বেদনা কেন? এ শূন্যতা কিসের? বিছানায় পড়ে অকারণ কান্নার মতো অদ্ভুত একটা কবিত্ব করতে বসবে কি সত্য? হয়তো তাই করত, হয়তো করত না। হঠাৎ চোখে পড়ল সদু আসছে রাস্তা দিয়ে, ভিজে গামছা মাথায় চাপিয়ে, পায়ের তলা বাঁচাতে প্রায় লাফিয়ে লাফিয়ে। একটা অশুভ আশঙ্কায় বুক কেঁপে উঠল। এ কি, হঠাৎ এমন অসময়ে কেন? চমকে উঠে নেশা কাটল। জানলা থেকে সরে এসে দ্রুত পায়ে নিচে নেমে এল সত্য। আর নিচে আসতেই সদু শুকনো গলায় বলে উঠল, এই যে বউ, ছেলেরা কেউ নেই? সত্য মাথা নাড়ল, বসতে বলতে ভুলে গিয়ে। সদু একটু ইতস্তত করে কাছেই চৌকিটায় বসে পড়ে বলে ওঠে, একটা খবর আছে বউ, বলছি সব। আগে এক ঘটি জল দে দিকি। ঢক ঢক করে এক ঘটি জল শেষ করে থেমে জিরিয়ে অগোছালো এলোমেলো করে সদু যা বলল তার সারমর্ম এই যে সত্যকে বারুইপুরে যেতে হবে। বারুইপুরে যেতে হবে? সে তো জানেই সত্য, যাবেই তো, এই তো কদিন পরেই। না না, সে কদিন পরের কথা পরে হবে, এখন এই দণ্ডে যাওয়া দরকার। আজ হলেই ভালো হতো, তবে নাকি গাড়ি পালকির ব্যবস্থা করতে কিছু কিঞ্চিত সময় তো লাগবে। অতএব কাল, আগামীকাল একেবারে উষাকালে মুখুজ্জেমশাই দিচ্ছেন সবই ব্যবস্থা করে, শুধু সত্যর বড় ছেলে একবার তার সঙ্গে বেরোক। খুব গুছিয়ে আর খুব হালকা করে বলতে চেষ্টা করে সদু, তবু কেমন যেন উল্টো পাল্টা লাগে কথাগুলো, আর সদুকে অদ্ভুত রকমের বোকা বোকা দেখতে লাগে। কি যেন রেখে ঢেকে বলছে সদু, অথচ সত্য উদ্ঘাটিত হয়ে পড়ছে, অথচ যেন উদ্ঘাটিত হয়ে পড়ছে সেই গোপন করার চেষ্টা। সদুর চোখ মুখের যে বিবর্ণতা, সে কি শুধু এই রোদ্দুরে হেঁটে আসার বিবর্ণতা? সদুর গলার স্বরে যে উত্তেজনার কাঁপন, সে কি শুধু সত্যকে অভয় দেবার ব্যাকুলতায়? হ্যাঁ, বারবার অভয় দিচ্ছে সদু সত্যকে। ভয় করিস নে বউ, ভয়ের কিছু নেই। কিন্তু ওই অভয়দানের মধ্যেই ভয়ের বাসার সন্ধান পাচ্ছে সত্য। তাই সত্যর বুকের ভেতরটা হিম হয়ে গেছে। হাত পা বার কতক কেঁপে কেঁপে হঠাৎ বুঝি কাঁপবার ক্ষমতাটুকুও হারিয়ে অবশ হয়ে আসছে। একবারও প্রশ্ন করেনি সত্য,
শুধু বিহ্বল চোখে তাকিয়ে আছে সদুর মুখের দিকে। সদু কি তবে আর রেখে ঢেকে বলবে না? সহসা খুলে বলবে সব? না, সেই সাহস নেই সদুর। সদু তাই শুধু ফাঁকা ফাঁকা সাহসের কথাই বলছে। ভাবনা করিস নে বউ, মন উচাটন করিস নে, গিয়ে সব ভালোই দেখবি। আমিও তো যাচ্ছি তোর সঙ্গে। সদুও যাচ্ছে সত্যের সঙ্গে। তবে আর সন্দেহের কি আছে? সর্বনাশের কালো ছায়াটা চোখের সামনেই দেখতে পাচ্ছে সত্য। এতক্ষণে সত্যর কণ্ঠ থেকে স্খলিত হয়ে পড়ে একটা শব্দ, ঠাকুরজি। এ স্বর সত্যর, এই হাল ছাড়া স্বর। এবার কি তবে সে তার হাতের হালখানা নামিয়ে রাখছে? যে হালখানাকে শক্ত মুঠোয় বাগিয়ে ধরে অনেক সমুদ্র ঠেলে এই এতখানি এলো সত্য। কিছুতেই হার মানবে না পণ করে এতদিন চলে এসে এইবার ভাগ্যের হাতে হার মানবে? সত্য কি ভেতরে ভেতরে এত ক্লান্ত হয়ে উঠেছিল? সদু বলে, এই দেখ কাণ্ড, তুই যে একেবারে বসে পড়লি বউ। তুই তো কখনো এমন নয়, কোনো কিছুতে তো হেলিস না দুলিস না। আজ হঠাৎ এত ঘাবড়াচ্ছিস কেন? সত্য হঠাৎ সচকিত হয়ে ওঠে, নিজের এই অধপতনে লজ্জিত হয়। তবু শিথিল স্বরটাকে সামলাতে পারে না। তেমনি শিথিল স্বরেই বলে, কি জানি ঠাকুরজি, হঠাৎ মনটা কেমন কুগাইছে। মনে হচ্ছে সব যেন ফুরিয়ে যেতে বসল। দুর্গা দুর্গা, ষাট ষাট। শুধু ব্যস্ত হয়ে ষাট বানায়। আমি তোকে বলছি বউ, ভালো ভিন্ন মন্দ কিছু ঘটেনি। তবে অকস্মাৎ তলবটা কেন এলো ভালো বুঝতে পারছি না। হ্যাঁ, তলব এসেছে। বারুইপুর থেকে নাকি লোক এসেছে। এসেছে সদুর কাছে। শুধু এদের সবাইকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে সদুকে। আজ বেরোতে পারলে আজ, না পারলে কাল যত ভোরে সম্ভব। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, স্পষ্ট কথা আমার মনই বলছে ঠাকুরজি। মনে হচ্ছে যেন বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছি। সেবার অত বড় অসুখেও এমন হয়নি আমার। হ্যাঁ, মনের মধ্যে নবকুমারের কথাই তোলপাড় করে উঠেছে সত্যর। হয়তো ক্ষণপূর্বকালের সেই মন কেমনটার সঙ্গে এই আকস্মিক সংবাদের একটা যোগসূত্র ধরা পড়েছে সত্যর মনের মধ্যে। ধরা পড়েছে বুঝি নিজের মনের দুর্বলতাও। নইলে নবকুমারের জন্যে যেবার সাহেব ডাক্তার দেখিয়েছিল সত্য, সেদিনের কথাই বা মনে পড়বে কেন? সেদিন যে নিশ্চিত সর্বনাশ জেনেও লড়বার শক্তি সংগ্রহ করেছিল সত্য, সেই কথাটা ভেবে আশ্চর্য লাগছে এখন তার। যাক, বিসর্জনের বাজনা তবে সত্যি বাজল এবার। সত্যর তেজ, আস্পর্ধা, দাপট সবকিছুই যে সেই মেরুদণ্ডহীন মানুষটাকে মেরুদণ্ড করে, এ কথা কি এখন টের পেল সত্য, যখন মানুষটা... ঠাকুরজি, চলে যাচ্ছ তুমি? সত্য ব্যাকুলভাবে সদুর হাত ধরে। সদু বিচলিত হয়। সদু এই ভয়ানক অমঙ্গল আশঙ্কায় কণ্টকিত মানুষটাকে কি ওই ভয়ঙ্কর মানসিক অবস্থা থেকে উদ্ধার করবে? বলবে না, বেশি কিছু বলে না সদু। শুধু সত্যর হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ব্যস্তভাবে বলে, কেন অমন উতলা হচ্ছিস বউ? আমি বলছি নবু ভালো আছে, মঙ্গলে আছে। বলতে বলতেই দাওয়াত ছেড়ে উঠোনে নামে সদু। বলে, যাই, আমারও তো যাত্রার গোছগাছ আছে। তুইও যেমন পারিস গুছিয়ে নে। তুড়ু ফিরলেই আমার ওখানে পাঠিয়ে দিস। সদু যেন এক প্রকার পালিয়েই যায়। আর সত্য সদুর সেই যাওয়ার পথের দিকে নিথর হয়ে তাকিয়ে থাকে। অনেকক্ষণ তাকিয়ে থাকে। এবার নবকুমারকে ছেড়ে আর একটা আশঙ্কা বুকটাতে করাত দিয়ে কাটছে। সদুর শেষ কথাটা কানে বাজছে, নবু ভালো আছে, মঙ্গলে আছে। তবে কে তবে মঙ্গলে নেই? সুবর্ণ নামটা মনে আনতেও মন শিউরে উঠছে। তবু মনের চিন্তা কে ঠেকাতে পারে? শতবার সরিয়ে রাখতে চেষ্টা করলেও সেই ঠেলে রাখা দুশ্চিন্তাকে সহস্রবার ডেকে আনে মন। এবার বোঝা গেছে সুবর্ণরই ভয়ানক কিছু একটা হয়েছে। খুলে বলল না সদু? কি সেই ভয়ানক? খুব মারাত্মক কোনো অসুখ?
নাকি একেবারেই চরমদণ্ড দিয়েছেন ভগবান? সুবর্ণ নামটা সত্যর জীবন থেকে মুছে যাবে? বিসর্জনের বাজনাটা সত্যি বুঝি বাজতে থাকে সত্যর প্রতিটি রক্তকণিকায়। তবু কিছু গোছ করতেই হয়। ছেলেরা এলে বলতেও হয় সদুর বার্তা। এবং তারা যখন পিসিমার বাড়ি ঘুরে এসে জানায় গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ির সাহায্যে ঘণ্টা কতকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে, তখন তাদের মুখের দিকে তাকাতে সাহস করে না সত্য। কিন্তু শুধুই কি সত্য? হঠাৎ উতলা হয়ে যাওয়া হাল ছেড়ে দেওয়া সত্য? সত্যর ছেলেরাই কি মুখ দেখাতে সাহস করছে মাকে? তাদের সেই ভয় খাওয়া কালিমারা শুকনো মুখ। বাড়ি চাবি দিয়ে যেতেই হবে। ঘরে ঘরে চাবিগুলি লাগাতে থাকে সত্য। আর ওর মনে হতে থাকে তার জীবনের সমস্ত দরজাগুলিও বুঝি বন্ধ করে ফেলছে সে। এই বন্ধ দরজাগুলো খুলে খুলে আর যেন সংসার করবে না সত্য। সত্যর বড় ছেলের বিয়ে না কদিন পরে? সে বিয়ে কি সত্য দেখবে? হবে সে বিয়ে? সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে, অলিক মনে হচ্ছে। গতকালই যে সকালে নিতাইয়ের বউয়ের কাছ থেকে আসা কাটা সুপুরির গাদা বেতের ঝাঁপিতে ঢালতে ঢালতে আহ্লাদে উৎফুল্ল হয়েছে সত্য, সুপুরিগুলো দিব্যি সরু সরু কুচনো হয়েছে বলে। সে কথা কি কিছুতেই এখন বিশ্বাস করতে পারা যাবে? অকারণে কি এমন হয়? হয় না। মন আগে থেকেই টের পায়। আর যদি অকারণই হবে, তবে ওরা অমন স্তব্ধ কেন? গাড়িতে যারা চলেছে সঙ্গে, সাধন, সরল, সদু, অন্য যে কোনো দিন হলে নিশ্চয় সত্য ওদের এই স্তব্ধতা ভাঙিয়ে ছাড়ত। দৃঢ় গলায় বলতো, অত লুকোছাপা করে লাভ নেই, যা হয়েছে তা তো জানতেই পাচ্ছি, বেঁধে মেরে দরকার কি? যা হয়েছে শুনব, শুনতে প্রস্তুত হচ্ছি। কিন্তু আজ পারছে না। কাল দুপুর থেকে সত্যর মনটা অকারণেই হঠাৎ বিকল হয়ে গেছে। নির্দিষ্ট জায়গায় ঘোড়ার গাড়ি ছেড়ে গরুর গাড়িতে উঠতে হলো। আর উঠে বসার পর শুধু একবার স্তব্ধতা ভাঙল। সত্যকে উদ্দেশ্য করে নয়, ছেলেদের উদ্দেশ্য করে বলল, তোদের পিসে মশায়ের আসার ইচ্ছে ছিল, শুধু এই গোগাড়ির ভয়ে পিছিয়ে গেলেন। বয়স হয়েছে তো, আর চিরটা কাল কলকাতায়। শেষের কথাগুলো শুনতে পায় না সত্য, শুধু কানে বেজে উঠছে, ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল মানে কি? কর্তব্য ছিল নয়, ইচ্ছে। কোন দৃশ্যের মুখোমুখি হবার ইচ্ছে হচ্ছিল আয়েশি আত্মসুখী লোকটার? নীরবতাই ভীতিকর, কথাই সাহসের জন্মদাতা। কথার পর তাই আবার কথা কইতে পারছে শুধু। তাছাড়া বললেন, কদিন পরেই যে কালে তুড়ুর বিয়েতে যাচ্ছি, তখন পালকিতে যাব এই পথটা। তুড়ুর বিয়েতে যাচ্ছে? কদিন পরে তুড়ুর বিয়েতে যাচ্ছি? ওরা তাহলে সে আশা পোষণ করছে এখনো? তুড়ুর বিয়ে যথাদিনে হবে, লোকজন সবাই যাবে নেমন্তন্নে। সত্য এবার যেন একটু লজ্জিত হয়। সত্য একটু বেশি বিচলিত হয়ে পড়েছে, আর সেই বিচলিত ভাবটা ধরা পড়িয়ে ফেলেছে সবাইয়ের কাছে। ছি ছি, কি লজ্জা! হয়তো সামান্য কিছুই অসুখ বিসুখ করেছে সুবর্ণর। যে লোকটা খবর দিতে এসেছিল সেই লোকটাই বোকা হাঁদা, কি বলতে কি বলেছে। তাই সত্য এবার কথা বলে, তুমি চলে এলে ঠাকুরজামাইয়ের একটু অসুবিধে হলো। হঠাৎ সদুর মুখে একটা হাসির আলো খেলে যায়। হাসতেও পারছে তাহলে সদু? তা পারছে। মুচকে হেসে বলছে, তা যা বলেছিস, এখন এমন হয়েছে উঠতে বসতেই সদু বামনি। তাই তো বলে এলাম, এই কবছরই এত, চিরটা কাল তো আমি বিহনে কাটল। তার উত্তরটা হলো, আর সম্পর্কটা যে জন্ম জন্মান্তর কালের, মাঝের ওই কটা দিনের ভুলভ্রান্তির জন্যে কি আর সে বাঁধন ঢিলে হবে? সদুর ওই হাসি দেখে সত্যরও বুঝি বুকে বল বাড়ে। তাই সত্যও প্রায় হাসির মতো করে বলে, সম্পর্ক যদি জন্ম জন্মান্তরের, তাহলে তো স্বর্গে গিয়েও তোমার সতীন জ্বালা ঠাকুরজি, তার সঙ্গেও তাহলে জন্ম জন্মান্তরের বাঁধন।
কে জানে, সেখানে গিয়ে অন্য কোনো জন্মের স্বর্গলাভ হওয়া আরও 4টি সতীন এসে কাড়াকাড়ি লাগাবে কিনা। প্রায় হেসেই ফেলে সত্য। জন্ম জন্মান্তর শব্দটাতে কি এমন কৌতুকের খোরাক পেল সে? হিহি 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 হিহি। অনেকগুলো মেয়ে গলার উল্লসিত হাসি একত্র হয়ে উছলে উঠল গ্রীষ্মের দুপুরের দাবদাহকে পরাস্ত করে। কনেকে পাঁজাকোলা করে ধরে তুলে বরের কোলে বসিয়ে দিতে গিয়েছিল ওরা। সেই ধাক্কায় বর ধরাশায়ী হয়েছে এবং বিদ্রোহিণী কোণে ওদের হাত ছাড়িয়ে ঠিকরে উঠে পালাতে গিয়ে গাঁট ছড়ার টানে হুমড়ি খেয়ে পড়েছে। তাই এত হাসি, উল্লসিত লহরিত। দুটো পতনিত বাসরের বিছানার ওপর লাগেনি তো দুজনের একজনেরও। তবে আর হাসতে বাধা কি? এমন একটি বিয়েটিয়ে ছাড়া তো গলা খুলে হাসবার ছাড়পত্র মেলে না। অনেকের গলায় গলা মেলানোর দরুন সঠিক ধরাও পড়ে না গলাটা বউয়ের না মেয়ের। অতএব এই তো সুযোগ। যারা শুধু শাসনের ভয়ে লজ্জাশীলার ভূমিকা অভিনয় করে চলে, তারা এমন সুযোগটা ভালো মতেই নেয়। আজও নিচ্ছিল, চুটিয়েই নিচ্ছিল, সুবিধে যখন পেয়েছে। বরকর্তার হুকুম মানতে হলে হতো না সারাদিন ধরে এমন আমোদ আহ্লাদ। সেই কোন সকালে বরকনেকে বিদায় দিতে হতো। বারবেলা পড়বার আগেই নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কেবলমাত্র কন্যাকর্তার কাতর আবেদন আর করুণ মিনতিতেই বারবেলা বাদে যাত্রা করতে রাজি হয়েছেন। কন্যাকর্তা করজোরে জানিয়েছেন, বাসি বিয়েটির নানান ঝঞ্ঝাট পেরে উঠবে না মেয়েরা, অনুগ্রহ করে এই বেলাটা। অতএব অনুগ্রহ করে এই বেলাটা কন্যাকর্তাকে কুটুম্ব সেবার পুণ্য অর্জন করবার সুযোগ দিতে সসৈন্যে রয়ে গেছেন বরকর্তা। খানিকটা দূরে ঘোষেদের বৈঠকখানা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কনের বাড়ির মেয়েদের কলহাস্য সেখানে পৌঁছবার ভয় নেই। সারা বেলাটা বাসি বাসরে বসে আমোদ আহ্লাদ করছে মেয়েরা। বারবেলা কাটলে তখন বাসি বিয়ে। ততক্ষণে হয়তো আসল মানুষটা এসে যাবে। বর কনে বিদেয়ে দেরি হলেও ভাবনা কিছু নেই। বরের বাড়ি কলকাতায় হলেও আপাতত বিয়েটা হচ্ছে এ পাড়া ও পাড়ায়। এ বিয়ের প্রধানা ঘটকিনীর বাড়ি থেকে। সুবিধে যৎপরনাস্তি। এই হুল্লোড়কারিণীরা বেশিরভাগই পাড়ার বৌঝি, তবে নিতান্ত তরুণী নয়, কিছুটা মাঝ বয়সী। যদিও জ্যৈষ্ঠের দুপুর, তবু বিয়ে বাড়ি বলে কথা। চেলি বালুচরি, পার্সি জামদানি যার যা আছে পরে এসেছে এবং গলদঘর্ম হচ্ছে। যদিও একখানা করে ফুল কোঁচানো সুতি শাড়ি এনেছে হাতে করে, খেতে বসবার সময় পড়তে। তা খাওয়ার এখন বিলম্ব আছে। বরযাত্রীদের ভোগ রাগ মিটলে তবে তো। কিন্তু নিরঙ্কুশ সুখ কোথায়? ওদের হিহি ধ্বনিতে বিরক্ত চিত্ত ক্ষান্ত ঠাকরুন রঙ্গমঞ্চে এসে আবির্ভূত হন এবং বলাই বাহুল্য, মুহূর্তে সে মঞ্চে শ্মশানের নীরবতা নামে। ক্ষান্ত ঠাকরুন সেই নীরবতার প্রতি একবার তীব্র দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে, হাসির ঘণ্টা বাদ দিয়ে যে হাটতলা অব্দি পৌঁছচ্ছে, একটু রয়ে সয়ে আমোদ করলে ভালো হয় না? নীরবতা আরও গভীর হয়। ক্ষান্ত ঠাকরুনের এবার দৃষ্টি পড়ে মূল নায়ক নায়িকার উপর। একজন ধরা পড়া চোরের মতো হেঁটমুণ্ড, অবনত নেত্র, আরেকজন ররুদ্যমানা। কুণ্ডলি পাকানো চেলি মোড়ার শরীরটা তার কান্নার উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে। দৃশ্যটি অবলোকন করে ক্ষান্ত ঠাকরুন সস্মিত মুখে বলেন, ছুঁড়ি যে কেঁদে কেঁদে আধঘান হয়ে গেল কাল থেকে। তোরা একটু বুঝ দিচ্ছিস না? নিজেরাই হাসি মস্করায় মত্ত। এবার নীরব মঞ্চে শব্দ ওঠে। একটি ঝিউড়ি মেয়ে বলে ওঠে, এ কান্না কি আর বুঝ দিলে থামে পিসি? তাই আবার ওর। পিসি ঝঙ্কার দিয়ে ওঠেন, নাও রঙ্গ, তোরা যে আবার মনসায় ধুনোর ধোয়া দিতে বসলি। কেঁদে কেঁদে চোখ মুখের চেহারা যে খোলতাই হচ্ছে একেবারে। শ্বশুরবাড়িতে আর বউ দেখে কেউ বলবে না সুন্দর মেয়ে। নে এবার ওঠা, মুখে চোখে জল দেয়া। এবার তো বারবেলা কেটে এলো, বাসিবের তোড়জোড় কর। মেয়ে জন্ম শ্বশুরবাড়ির জন্যই। মেয়েরা ফিক করে হেসে ফেলে বলে, তুমি আর বলবে না কেন পিসি? শ্বশুরবাড়ি যে কি বস্তু তা তো আর জানলে না কখনো।
আমার সঙ্গে তুলনা? মরণ দশা দেখো ছুরির। আমার মতন অবস্থা যেন অতি বড় 70-এরও না হয়। নে আদিক্ষেতে রাখ, জোগাড়ে মন দে। আরেকবার কড়ি খেলানো হবে না পিসি? হবেই তো, বারবেলা গেলে। দেখ ততক্ষণে যদি কলকাতার মানুষরা এসে পড়ে। হটুক্কারি এক বে, সবই বিচ্ছিরি। তোল ছুরিকে, চেলির গরমে ভিড়মি না যায়। ক্ষান্ত ঠাকরুন প্রস্থান করেন। মেয়েরা কনেকে টেনে সোজা করে বসাবার চেষ্টা করে, কিন্তু সফল কাম হয় না। কেঁদে প্রাণ বিসর্জন দেবে এই যেন তার পণ। বাস্তবে কি তাকে আর সুন্দর মেয়ে বলে চেনা সম্ভব হচ্ছে না। কিন্তু তাতে কি? এ তো স্বাভাবিক ঘটনা। বিয়ের কোণে কাঁদবে না? আমোদকারিণীরা এতে বিচলিত হবে কেন? তারা আরেকবার সেই ব্যর্থ চেষ্টার পুনরাভিনয় করতে বসে। জনাচারেকে মিলে তুললে আর ওই ছোট মেয়েকে কায়দা করতে পারবে না? ছুড়ুক না হাত পা, করুক না দাপাদাপি, ওরা কেন স্ফূর্তি ছাড়বে? ক্ষান্ত ঠাকরুনের নিষেধের সম্মানার্থে হাসিটা শুধু এবার ঈষৎ চাপা। ওদিক থেকে তোড় জোরের সুর উঠছে। দই কোথায়? যাত্রার দই দেখছি না তো। কি অব্যবস্থা বাবা, কি অব্যবস্থা! ঘট আছে তো পান নেই, পান আছে তো দই নেই। ওগো ও জেঠি! প্রশ্নকারিণী তুন ভর্তি প্রশ্নবান নিয়ে নিক্ষেপ করতে করতে এগিয়ে যান। আসল মানুষের তো দর্শন নেই, কনকাঞ্জলিটা দেবে কে? হ্যাঁ গা, বাসি বিয়ের বরণে তোমাদের পানের বরণ আগে না জলের বরণ আগে? ওমা, নতুন গামছা দিয়ে তোমরা সোহাগ আঁচল নুটো? কি অনাসৃষ্টি বাবা, আমাদের তো হলুদে ছোপানো সুতোর গোছা দিয়ে। কে কাকে বলে এখান থেকেই বোঝা যায়, কারণ সবই পাড়ার লোক নিয়ে কাজ। প্রশ্নকারিণী যে ক্ষান্ত ঠাকরুনের ভাইঝি অন্য, তা বুঝতে বাকি থাকে না কারো। অন্যর গলায় বুঝিয়ে ছাড়ে। ঝিউড়ি মেয়ে গলা তুলবে বই কি, যত ইচ্ছে তুলবে। অন্যর প্রশ্নের উত্তর আসে কোনো নারীকণ্ঠের ভারী স্বরের মাধ্যমে। আমাদের ওই গামছার খুঁটেই সোহাগ আঁচল, যে বংশের যে ধারা। জলের বরণ আগে না পানের বরণ আগে তোর পিসিকে জিজ্ঞেস কর, সেই ঠিক বিধেন দেবে। সঙ্গে সঙ্গে ক্ষান্ত ঠাকরুনের বেজার কণ্ঠ বেজে ওঠে। হ্যাঁ, চিরটাকাল ওই বিধেন দিয়েই এলো ক্ষান্ত বামনি। হাত দিয়ে তো আর স্পর্শ করবার আইন নেই। আমার কেবল গলাবাজির চাকরি। শাঁখাউলি এও সোহাগীরা হাত নেড়ে শুও। চল দেখি। ওদিকে খাটো গলায় কে একজন বলে ওঠে, দেখ দেখ, এ ওদের শাঁখা সিঁদুরে দৃষ্টি দেয়া দেখ। দুগ্গা দুগ্গা, দৃষ্টি তো নয়, বিষের দৃষ্টি, শনির নজর। নিজে আজন্ম বগ্নবেড়ি নাড়লেন কি না, তাই খাওয়া পড়া দেখি হিংসায় চোখ জ্বলে মরে। ঝট করে উঠে যায় একজন। বোধ করি ক্ষান্তর শুয়ো সে, অথবা শুয়োগিরি তার পেশা। টাটকা টাটকা লাগিয়ে দিয়ে যদি একটা ধুমধুমার কাণ্ড ঘটানো যায়, সেটাই লাভ। কাজকর্মের বাড়িতে এমন হয়েই থাকে। বহুবিধ কথার চাষ চলে এবং সেই চাষের ফসল রাম রাবণের পালা ডেকে আনে। সে পালায় শুধু পক্ষ নেয়ার অপরাধেও অনেক মান অভিমানের গান হয়, অনেক সখী বিচ্ছেদ হয়ে যায়। তবে এ সমস্তই মেয়ে মহলের ব্যাপার। পুরুষদের কানে এসব পৌঁছয় না, পৌঁছলেও তারা কান দেন না। তাদের কর্মক্ষেত্র অন্যত্র, তাদের কর্মক্ষেত্র ব্যাপক। কোনো একটা ঘোঁট তুলে বিয়েটা পণ্ড করা যায় কি না, সেই চিন্তায় মাথা খাটে তাদের। বিশেষ করে মেয়ের বিয়ে। তা বলে সকলের কি আর, কি করে কুটুমের কাছে কন্যাকর্তার মুখটা থাকবে, কি করে বরযাত্রীদের সঙ্গে সম্প্রীতির বন্ধন থাকবে, এই জন্যেও অনেকে তৎপর হন। পরের কাজে প্রাণপাত করতে এগিয়ে আসে এমন লোকও জগতে আছে বই কি, নইলে আর জগৎটা এখনও টিকে আছে কিসের জোরে? হয়তো সংখ্যায় বেশি এরাই, কিন্তু জলের থেকে আগুনের, সুধার থেকে বিষের এবং হিতের থেকে অহিতের দাপটটা বেশি বলে এদের সংখ্যাই কম মনে হয়। প্রতিভার প্রাবল্য না থাকলে তো আর পাদপ্রদীপের সামনে আসা যায় না। সে যাক, হিতৈষীর সংখ্যা যত বেশি থাকুক, কার্যকালে কন্যাকর্তার মাথা ঘোরেই। এ বাড়ির কন্যাকর্তার মাথাও বনবন করে ঘুরছে। কিন্তু সে মাথা ঘোরা কি কেবল কুটুম্বর কাছে সম্মান রক্ষার চিন্তায়? না, তার মাথা ঘোরার কারণ অন্য। তাছাড়া ভয়ের তো খানিকটা কেটেই গেছে। বরযাত্রীদের মানসম্মান রক্ষা করে বিয়ে তো মিটেই গেছে।
আজ বাসি বিয়ে। এই তো মেয়েরা কনেকে আঁচল ঢেকে ঘিরে খিড়কি পুকুরে স্নান করিয়ে নিয়ে এলো। এখন শুধু বরপক্ষকে নমনম করে কোণে বিদায় করে ফেলতে পারলেই আপাতত ভয় যায়। অবশ্যই তেমন শত্রুজন থাকলে বরপক্ষের কান ভারী করে শেষ রক্ষে করতে দেয় না। বরকর্তার চোখ গরম করে শুধু বর নিয়ে চলে যাবার হুমকি দেখায়। হয় অনেক কিছুই, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুরই আশঙ্কা নেই। এখানে শত্রুজনের আশঙ্কা নেই। তবু কন্যাকর্তা সকাল থেকে হন্যে হয়ে ঘরবার করছে। ঘর থেকে দাওয়া, দাওয়া থেকে উঠোন, উঠোন থেকে বাড়ির বাইরে, ক্রমশ এগোতে এগোতে বকুলতলার মোড়। জ্যৈষ্ঠের দুপুর, রোদ যেন গিলে খেতে আসছে। ওই বকুলতলাটুকুই যা ছায়াময়। তবু আগুনের হলকা ছিটানো বাতাস তো বইছেই, তাকে তো আর রোধ করা যায় না। তবু নেশাগ্রস্তের মতো দাঁড়িয়েই আছে মানুষটা, নড়ছে না। কেবল মাঝে মাঝে গলা বাড়িয়ে ডিঙি মেরে দূরের কি যেন দেখবার চেষ্টা করছে। সন্দেহ নেই কোনো কিছুর প্রতীক্ষা করছে, কিন্তু কিসের? আহ্লাদজনক বলে তো কিছু মনে হচ্ছে না। ক্রমশই একটা আতঙ্কিত উদ্বেগের ছাপ ফুটে উঠছে ওর মুখে। এখন কোনো কোবরের যদি ওর নাড়ি দেখত তো নাড়ির চাঞ্চল্যে উদ্বিগ্ন হতো। কাঠগড়ায় এসে দাঁড়ানোর পূর্ব মুহূর্তে কি আসামির নাড়িতে এই চাঞ্চল্য জাগে? কিন্তু প্রতীক্ষার তো শেষ হচ্ছে না। ওই দূরবর্তী পথের শেষে কি আছে, কি আসবে? একটা লাল ডুরে পড়া ছোট মেয়ে ছুটে এসে ডাক দিল, "অ বামুন কাকা, বামুন ঠাকমা ডাকছে তোমায়।" বামুন কাকা বিরক্ত স্বরে বলে, "কেন?" "জানি না, বলছে যে লগন উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এরপর কালবেলা নাকি পড়ে যাবে।" যাক, বলে কনের বাবা চোখটাকে তীক্ষ্ণ করে আরও একবার দূর প্রান্তরের ওপারে দৃষ্টিটাকে পাঠানোর চেষ্টা করে। এই জ্বলন্ত মাঠের দাবদাহের ওপারে কি এক মুঠো ধোঁয়াটে ছায়ার আভাস পাওয়া যাচ্ছে? নাকি দৃষ্টির ভ্রম? ভ্রম নিরাসন পর্যন্ত অপেক্ষা করা যায় না। মেয়েটা আরও একবার বলে ওঠে, "এসো তাড়াতাড়ি, ভট্টাচ মশাই নাকি রাগারাগি করছে।" ডেকে দিয়ে মেয়েটা আবার ছুটে ভেতরে চলে যায়। আর কে জানে কেন সেই দিকে তাকিয়ে কনের বাবার বুকের মধ্যেটা লঙ্কা বাটার জ্বালার মতো হুহু করে জ্বলে ওঠে। কেন? প্রায় ওরই কাছাকাছি বয়সী নিজের সদ্য উৎসর্গীকৃত বালিকা কন্যার মুখটা স্মরণ করে। আর দণ্ড 2 পরে মেয়েটাকে বিদায় দিতে হবে, নির্বাসন দিতে হবে একটা অপরিচিত অন্তঃপুরের অন্তরালে। স্তব্ধ হয়ে যাবে তার উচ্ছল কলকাকলি। হয়তো বাপের কাছেও অপরিচয়ের অবগুণ্ঠন টানবে। এতে যে বিচলিত হবার কিছু নেই, এটাই যে চিরাচরিত নীতি। ওর মাও তাই করেছে, দিদিমা ঠাকুমাও করেছে। এই যুক্তি জ্বালা কমাতে পারল না, বুকের মধ্যে মোচড় দিয়ে উঠতে লাগল। আবার হয়তো শুধুই কন্যা বিরহ ব্যাকুল পিতৃহৃদয়ের জ্বালাটাই সব নয়। ভয়ানক একটা অপরাধবোধও বুকের ভেতরটায় খাবল মারছে বুঝি। অপরাধ না করেও তার বোধ কেন? ন্যায্য কাজ করেও আতঙ্ক কেন? লোকটা যাচ্ছে তাই রকমের ভীতু, তাতে আর সন্দেহ নেই। ভেতর থেকে আবার ছুটে আসে মেয়েটা, ভীতত্রস্ত গলায় বলে, "ও বামুন কাকা, তোমার মাঝে রসাতল করছে গো। বলছে মহারানী না আসা অবধি কি রাজকার্য বন্ধ থাকবে?" না, এরপর আর দাঁড়িয়ে থাকা চলে না। দ্রুত পায়ে ছুটতে হয় বামুন কাকাকে। অথচ আর একটু দাঁড়ালেই হয়তো প্রতীক্ষারত মূর্তিটা দেখা যেত। কারণ রুক্ষতপ্ত জ্বলন্ত প্রান্তরের ওপার থেকে সেই ধোঁয়া ধোঁয়া ছায়াটা ক্রমেই এগিয়ে আসছে, একটা অবয়ব নিচ্ছে। ওই জ্বলন্ত অনলের প্রকোপেই গরুগুলো গড়গড়িয়ে এগিয়ে আসতে পারছে না। গাড়োয়ান যতই কটূক্তি বাক্যের সঙ্গে সঙ্গে তাদের ল্যাজমোড়া দিক, তারা যেন পিছিয়েই পড়ছে। সদু ছইয়ের ভেতর থেকে গলা বাড়িয়ে বারবার উদ্বিগ্ন গলায় বলছে, "ও ছেলে, তোমার বলদরাজ্যে পেছন বাড়ছি গো, আমাদের যে বড্ড তাড়া।" গাড়োয়ান ক্ষুব্ধ কণ্ঠে বলে, "কি করব বলেন ঠাকরেন, দেখছেন তো চেষ্টা করছি সাধ্যমতো। ব্যাটারা দৌড়চ্ছে কই? সূর্যি ঠাকুর একেবারে আগুন হানছে কিনা?" ক্ষুব্ধ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই গাড়োয়ান প্রবল একটা বাড়ি হানে, বলদ দুটো হড়বড়িয়ে এগিয়ে যায় খানিকটা,
সাধন সরল অতর্কিত আক্রমণের টাল রাখতে না পেরে কাত হয়ে যায়, আর সত্য ছইয়ের বাঁশটা শক্ত করে চেপে ধরে বলে, থাক ঠাকুরজি, আর তাড়া দিয়ে কাজ নেই, শেষকালে কি গো হতে হবে? শুধু দুগ্গা দুগ্গা করে ওঠে। গাড়ি এবার একটু দ্রুত বেগ নেয়, পরিচিত পথের স্পর্শ পাওয়ায়। কিন্তু আজও কেমন ঘুঘু ডাকে কেন? সত্যর সঙ্গে হঠাৎ এমন শত্রুতা সাধবার হেতু কি ওদের? আচ্ছা, ঘুঘুর ডাক না মানুষের কান্না? অনেকগুলো নারী কণ্ঠের হুহু ধ্বনি না? এই কান্নার উৎস কোন দিকে? গাড়ি যত বাড়ির নিকটবর্তী হচ্ছে, শব্দটা ততই স্পষ্ট হয়ে উঠছে যে। না, সত্য আর কিছু শুনবে না, ভাববে না। যতক্ষণ না শ্মশান ক্ষেত্রে গিয়ে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত কানকে আর মনকে নিষ্ক্রিয় রাখবার সাধনা করবে। মুহুর্মুহু উলুধ্বনি শোনা যাচ্ছে। সমবেত নারীকণ্ঠের উলুধ্বনি বিয়ের ঘটার অভাবটা পূর্ণ করতে চাইছে যেন। বাসি বিয়ের সবই টাটকার উল্টো। বাসি বিয়ের কড়ি খেলার সময় আগে বর কড়ি চালে, পরে কোণে। বরণ আগে কোণেকে করতে হয়, পরে বরকে। বরণ কর্ত্রীয় বদল হওয়া রীতি। যিনি গতকাল বিয়ের বরণ কার্য সমাধা করেছেন, তিনি আজ আর মঞ্চে নেই। নতুন নায়িকার সন্ধান হচ্ছে। কে করবে তবে? অন্য? তা অন্যই আয় মা, একখানা চেলি জড়িয়ে আয়, বরণ ডালাটা ধর। বাজুবন্ধ নেই তোর? ঝুমকোদার তাবিজ না থাকে আর কারুর নে, পর এক জোড়া। বরণ করবার সময় তাবিজ বাজু পড়লে শোভা ছড়ায়। কে একজন সক্ষোভে বলে ওঠে, আহা, মা মাগিটা কিছু দেখতে পেল না, কিছু করতেও পেল না। মরে যাই, এখনো এসে পড়লে বাসি বরণটা করতে পারত। কপালে নেই। কপাল? তা কপাল ছাড়া আর কোন সাগরে গিয়ে আত্মসমর্পণ করবে আক্ষেপের নদীরা? কপালে গিয়েই তো সব প্রশ্নের পরিসমাপ্তি। তাই কপালের হাতে সমস্ত ঘটনাকে নিবেদন করে আক্ষেপকারিণী অন্যর বাজুবন্ধের ঝুমকোর ফাঁস টেনে শক্ত করে দিতে এগিয়ে আসে। আবার উলু উঠে। খুদে একটা মেয়ে গিন্নিদের থেকেও প্রবল দাপটে শাঁখে ফু দেয়। গিন্নিরা সকলে একত্রে কথা শুরু করেন, আর সহসাই সেই প্রবল কলকল্লোল ছাপিয়ে একটা রব ওঠে। এসেছে, এসেছে, এসে গেছে। অনেকগুলো কণ্ঠ আহ্লাদের রোল তুলে গাড়ির ধারে এসে দাঁড়ায়। এতক্ষণে আসা হলো? বাবা, সকাল থেকে পথপানি চাইতে চাইতে বাড়ি শুদ্ধ লোকের চোখ ক্ষয়ে গেল। আর একটুখানি আগে এসে পড়লে জামাই বরণটা হতো শাশুড়ির হাত দিয়ে। যাক, তবু মন্দের ভালো, শেষমেশ চোখের দেখাটাও হবে একবার। কে এরা? কি বলতে চাইছে? কাকেই বা বলছে? শেষে একটিবারের মতো চোখে দেখার মতো করুণতম সুখের আশ্বাসের সঙ্গে এই উৎসব মুখরতা কি মানানসই? সত্য কেন এমন অমঙ্গলের ভয়ে কাঁটা হয়ে আছে? চারিদিকে সবই তো মঙ্গল চিহ্ন। দোরে মঙ্গল ঘট, বার উঠানে আলপনার ছাপ, ভেতর উঠোনে শামিয়ানা টাঙানো, সব কিছুই প্রখর রোদে সাদা আলোয় জলজল করে জ্বলছে। সব শুভ চিহ্ন। কিন্তু কেন? সাধন তো সত্যর সঙ্গেই রয়েছে। পাকা দেখার মতো আরও কোনো ঘটা আছে নাকি এদের কুলপ্রথায়? তারই আয়োজন প্রস্তুত। শুধু শুধু মজা দেখবার জন্য এমন হুড়িয়ে নিয়ে চলে এলো। উৎকট একটু মজা। কিন্তু উলুর শব্দগুলো তো বিশ্রী লাগছে কেন? ঘুঘুর ডাকের মতো কান্না কান্না। চিরকালই তো মেয়ে মানুষের এই বুনো উল্লাসধ্বনি শুনে এসেছে সত্য। খারাপ লাগে, খারাপ লেগেছে, কিন্তু শুনে বুকের ভেতর তেমন ফোঁপড়া ফোঁপড়া তো লাগেনি। সেই একটা আলোক ঝলকানো মুখ কই? সত্যর আসার খবরে ব্যগ্র দুখানা পুষ্ট নিটুল কচি হাত কেন দিকবিদিক জ্ঞানহারা ভঙ্গিতে ছুটে এসে সত্যকে জড়িয়ে ধরছে না? আর আর সেই চিরপরিচিত মুখটা, যে মুখটা চিরকাল বিরাগ আর অনুরাগ এই পরস্পর বিরোধী দুটো আকর্ষণে নিজেকে অপরিহার্য করে রেখেছে সত্যর কাছে। ঝাপসা ঝাপসা ছায়া ছায়া একটা অনুভূতি নিয়ে এলোকেশির উঠোনে এসে ঢোকে সত্য। অথবা পায়ে হেঁটে ঢোকেও না, অনেকগুলি মহিলা এবং বালক বালিকার ঠেলাঠেলির ধাক্কায় এসে পৌঁছে যায়। আর পৌঁছেই পাথরের চোখ নিয়ে দাঁড়িয়ে পড়ে।
আজন্মের দেখা বাঙালি ঘরের চিরপরিচিত সেই ছবিখানা কে এঁকে রেখেছে সত্যর জন্য? কিন্তু কেও বরকনে, কলাতলা, কুলোডালা মাথায় এয়োদ্দল, এইসব চিরপরিচিত দৃশ্যের মাঝে কে ওই অপরিচিতা, যার লাল চেলির ঘুমটা খসে পড়েছে নীতি নিষেধ ভুলে? ও মুখ কি কখনো দেখেছে সত্য? দেখেছে ওই একজোড়া আহত পশুর চোখ? দেখেনি, জীবনে কখনো দেখেনি। এই অপরিচয়ের আঘাতে সত্যর চোখও তাই পাথর হয়ে গেছে। কিন্তু কানটাও একেবারে পাথর হয়ে গেল না কেন সত্যর? কেন এত সব অচেনা গলার কথা কানে আসছে? নবু, নবু, এখন আবার কোথায় গেলি? এতক্ষণ তো বউ বউ করে ঘর বার করছিলি। কনকাঞ্জলির টাকাটা দিলি কাকে? হাতে মুখে একটু জল দাও বৌমা। গাড়ির কাপড়টা ছেড়ে এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করো। আহা, কাল এসে পৌঁছতে পারলে না, একটা মাত্র মেয়ে, বেটা দেখতে পেলে না। আসবেই বা কি করে? খবর তো পেলে না সময়ে। তোমার শাওরি এত হুটুক্কারি করে দিল বিয়েটা, যেন বিয়ে পালিয়ে যাচ্ছিল। তা যাক, বিনি খাটনিতে সোনার চাঁদ জামাই পেয়ে গেলে। দুটিতে কেমন মানিয়েছে দেখো। বিয়ে খাসা হয়েছে, জাজ্জলিমান সংসার জানাশুনোর মধ্যে। সত্যর মাথার মধ্যে ইঞ্জিন চলছে, কথাগুলো ক্রমশ যন্ত্রের শব্দের মতো ঠনঠন করে বাজছে। যাই ভাগ্যিস নবুর সঙ্গে মেয়েটাকে পাঠিয়েছিলে, আর ঠিক সেই সময় তোমার শাওরির শোয়ের মেয়ে মুক্ত এসেছিল বেড়াতে, তাই না যোগাযোগ হয়ে গেল। তোমার রূপসী মেয়ে দেখে মুক্ত একেবারে গলে গেল। বলে, এ মেয়ে আমি বউ না করে ছাড়বই না। ছেলের বুঝি আষাঢ় মাসে জন্ম মাস, তাই এই জ্যৈষ্ঠীতেই সেরে ফেলে বাঁচল। তোমার শাওরিও তো মেয়ের আগে ছেলের বেদেয়া নিয়ে নবুকে নভূত নভবিষ্যতি করেছিল। নবু ভয়ে ভয়ে, ও কি, ও শুধু বোমা অমন নিশেতে পাওয়ার মতো পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে কোথায়? শরীর তো ভালো দেখাচ্ছে না, নাই বা গেল এখন ঘাটে। বাড়িতে এক ঘটি জল নিয়ে, ওমা ও শুধু বোমা যে বকুলতলার দিকে চলল, ওদিকে কি? অনবু, আরে ও খোকারা, তোদের মা ফের গাড়িতে গিয়ে উঠতে চায় নাকি? পালিয়ে বেড়ানো নবু এতক্ষণে সমাজে দেখা দেয়, দেয় সদুর সামনে। ভয় ভরা গলায় বলে ওঠে, বিয়ের কথা জানাওনি তোমাদের বউকে? কে জানে কেন সদু হঠাৎ এখন কঠিন হয়, কঠিন গলায় বলে, না জানাইনি। তাই না বলে নিয়ে এসে এটি হল? নবকুমার রাগ রাগ গলায় বলে, এ কি আশ্চর্যি, আগে এলে বিয়ে বাধা দিত, তাই জানানো হয়নি। এখন না বলে নিয়ে আসার মানে? বলতে কি হয়েছিল? চিরদিনের সহিষ্ণু সদু হঠাৎ এমন অসহিষ্ণু হয়ে উঠল কেন? সদু যেন আরো কঠিন হচ্ছে, কঠিন আর কঠোর গলায় বলছে, বলতে কি হয়েছিল সে বোঝবার ক্ষমতা তোর থাকলে তো বলবো। ঢের দিন ঢের অন্ন খেয়েছি তোদের, তার ঋণ সুদতে বউকে সঙ্গে এনে পৌঁছে দিয়ে গেলাম তোদের হাতে। তবে কষায়ের কাজটাও কেন করিনি এই কথা বলে আর চোখ রাঙাসনি। মুখ দেখে বুঝছি এ ভিটে আর জলস্পর্শ করবে নাও, ফিরে যাবে। আমিও চললাম ওর সঙ্গে। সদুও দ্রুত পায়ে বেরিয়ে যায়, বকুলতলার দিকেই যায়। আর বিয়ের কোণেটাও একটা অদ্ভুত পরিস্থিতি ঘটিয়ে বসে। হঠাৎ সেই কলাতলাতেই বসে পড়ে বরের সামনেই হাওয়াহ করে কেঁদে ওঠে, কেন তোমরা এসব করলে? আমার মা আমায় মেরে ফেলবে। মার পিছু পিছু যাবে, তার উপায় নেই। আঁচলের সঙ্গে গাঁটছড়া বাঁধা, অমোঘ অচ্ছেদ্য বন্ধন, অনন্তকালের ওপার পর্যন্ত নাকি যার ক্ষমতা ক্ষেত্র বিস্তৃত। সমস্ত পশ্চিম আকাশটা জুড়ে লালের সমারোহ। সেই লাল ছড়িয়ে পড়েছে মাঠে, পুকুরে, গাছপালায়। লটকে পড়া গরু দুটো ঘাস জল আর পড়ন্ত বিকেলের স্নিগ্ধ হাওয়া পেয়ে আবার সতেজ হয়ে গড়গড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে গাড়িখানাকে। আজকের সন্ধ্যার মধ্যে বামুনপাড়ার এই বড় মাঠটা পার করে নিয়ে যেতে হবে, এই নির্দেশ। তারপর যদি চলা নিতান্ত অসুবিধে হয়, হাটতলার ওদিকে বিশ্রাম নিলেই হবে। ঘোড়ার গাড়ি জুটে গেলে মঙ্গল। অনেক দিন আগে একদিন রামকালী কোবরেজ এই গ্রাম থেকে ধুলো পায়ে বিদায় নিয়েছিলেন। আজ রামকালী কোবরেজের পিতৃভক্ত মেয়ে
বাপের সেই কাজের অনুকরণ করল। রামকালী কবরেজের সঙ্গে ছিল নিজের পালকি, তার মেয়ের তো তা নেই, তাই অনিচ্ছুক গার্ডনটাকে ঘুষ দিতে হয়েছে। বাঁ হাতটাতে তাই এখন তার শুধু শাঁখা আর লোহা, মোটা হাঙরমুখু বালাগাছাটা নেই। ওটাই ছিল হাতের কাছে, হাত ছাড়া হয়েছে। কিন্তু কতই বা দাম ওটার। সত্যকে সেই তার অনন্তকালের বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে যাবার পক্ষে কি খুব বেশি? ছাড়িয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলেছে সত্য, কিন্তু এই ছাড়িয়ে নিয়ে যাওয়াটা কি নিতান্ত সহজ হয়েছিল? না। তাই কি হয়? হয় না। প্রায় গ্রামশুদ্ধ সবাই এসে গাড়িখানাকে ঘিরে ধরে নিবৃত্ত করতে চেষ্টা করেছিল বৈকি। সত্য তাদের কথা রাখেনি। সত্য শুধু শান্তস্বরে একই কথা বলেছে, বৃথা কেন চেষ্টা করছেন, যে উপরোধ রাখতে পারব না। শেষ পর্যন্ত এলোকেশীয় এসেছিলেন, হাত জোড়ের ভঙ্গি করে বলেছিলেন, রাখতে পারবে না মানে রাখবে না, এই তো? তা আমি এই সাউরি হয়ে তোমার কাছে হাত জোর করে ঘাট মানছি বৌমা, অপরাধ মার্জনা করো। অন্যায় হয়েছে আমার, 100 বার অন্যায় হয়েছে, স্বীকার পাচ্ছি সে কথা। বুঝতে পারিনি মেয়ে নবার নয়, একা তোমার, না বুঝে তাই ঠাকমাগিরি করে ওর উপকার করতে গিয়েছিলাম। যা হবার তা হয়ে গেছে, বে তো আর ফিরবে না। তুমি কেন আর গেরাম জানিয়ে কেলেঙ্কারিটা করছ? সত্য স্থির হয়ে বসেছিল, সত্য নিজেকে সংহত রেখেছিল, সত্য শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর নবকুমার, এলোকেশীর ছেলে, সে কি আসেনি মান খুইয়ে মান ভাঙাতে? নবকুমার আসবে বই কি, নবকুমার আসবে না এ কি হয়? শেষ অবধি এসেছিল। নবকুমারও প্রায় হাত জোড় করেছিল, যা হয়ে গেছে তার তো চারা নেই, তবে কেন? এলোকেশীর সঙ্গে না হোক, এলোকেশীর ছেলের সঙ্গে কথা বলেছিল সত্য। বলেছিল, চারা আছে কিনা সেটাই শুধু ভাবব বসে বসে বাকি জীবনটা ধরে। বাকি জীবনটা ধরে? বাকি জীবনটা ধরে শুধু এই কথাটা ভাববে তুমি? সত্য সেই ক্ষুব্ধ হতাশ ভিক্ষুক চোখ দুটোর দিকে তাকিয়েছিল, নিজের পাথর হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে। তাকিয়ে থেকে কেমন একটা অনুভূতিহীন গলায় বলেছিল, বাকি জীবনটুকু কি খুব বেশি হল? অনেকগুলি জন্ম ধরে ভাবলেই কি সে ভাবনার শেষ হবে? উত্তর পাওয়া যাবে? নবকুমার হতাশ গলায় বলেছিল, তোমার কথার সব মানে আমি কোনো কালেই বুঝতে পারি না, এসবও বুঝতে পারছি না। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, সুবর্ণই তোমার সব, তুড়ু খোকাইরা কেউ নয়? কে কতখানি সেটাও তো ভেবে বার করতে হবে। চিরকালই দেখলাম মায়া মমতা তোমার কাছে কিছুই নয়, জেদটাই বড়। তবু মিনতি করে বলছি, এই অন্তত একবারের জন্যে সে জেদ ছাড়ো আমার মুখ চেয়ে। আমায় মাফ করো। সত্য মাথার কাপড়টা একটু টেনে নিয়েছিল। নবকুমার কান্নায় ভেঙে পড়েছিল, কোঁচার খুঁট তুলে চোখ মুছেছিল। কিন্তু সত্য তো চিরদিনই নিষ্ঠুর। আমি আর রাগের ঠাকুর থাকব না প্রতিজ্ঞা করলে কি স্বভাব বদলাতে পারবে? সত্য তাই নবকুমারের মুখ থেকে চোখ না নামিয়েই বলে, 30 বছর ধরে তো তোমার মুখ চেয়ে এলাম, শেষটা একবার নিজের দিকে চাইবার ইচ্ছে হয়েছে। তোমার সুবর্ণকে একবার আশীর্বাদও করে যাবে না? সত্য কি বিদ্যুতের আঘাত পেল? সত্যর মা ভুবনেশ্বরী একবার ঠিক এইরকম একটা প্রশ্নে বিদ্যুতের মতন কেঁপে উঠেছিল না, সেই তার শেষ দিনে? সত্য এবার নবকুমারের চোখ থেকে চোখ সরিয়ে নেয়, ধীর গলায় বলে, চিরকালের মতন চলে যাচ্ছি। বিদায়কালে আর কেন মুখ দিয়ে কটু কথা বার করাতে চাও? গাড়ি প্রায় এগোতে শুরু করে, তবু নবকুমার সঙ্গে সঙ্গে এগোয়। তোমার বাবা এত বিচক্ষণ ব্যক্তি, তিনিও তোমাকে 8 বছরে গৌরীদান করেছিলেন, সে কথা তো কই মনে করছো না? হঠাৎ সত্যর সেই পাথরের চোখে আগুন ঝলসে উঠেছিল। মনে করছি না, একথা তোমায় বলেছে কে? জীবন ভোর করে আসছি মনে, আর এবার বাবার কাছেই তার উত্তর চাইব গিয়ে। নবকুমার তবু গাড়ির বাঁশ চেপে ধরে আছে। আমি তোমায় কথা দিচ্ছি তরুর মা, তুমি যদি বলো
কুটুমবাড়ির সঙ্গে একটা বিরোধ ঘটিয়ে সুবর্ণকে আবার তোমার কাছেই ফিরিয়ে এনে দেব। সত্য হঠাৎ একটা কাজ করে বসে। এই খোলা মাঠে এর ওর সামনে হাতটা বাড়িয়ে নবকুমারের সেই গাড়ির বাঁশ চেপে ধরা হাতটা চেপে ধরে। উদ্ভ্রান্ত গলায় বলে ওঠে, সত্যি বলছ, ফিরিয়ে এনে দেবে? এই পুতুল খেলার বিয়েটা মুছে ফিরিয়ে দেবে আমার সেই সুবর্ণকে? শুধু গাড়ির ছোঁয়ের মধ্যে বসেছিল, চুপ করেই বসেছিল এতক্ষণ। এবার আসতে বলে, মুছে ফেলব বললেই কি মুছে ফেলা যায় বউ? এ কি মুছে ফেলার জিনিস? নারায়ণ সাক্ষীর বিয়ে। সত্য নবকুমারের হাতটা ছেড়ে দেয়। কেমন একরকমের হাসি হেসে বলে, সব বিয়েতেই নারায়ণ এসে দাঁড়ায় কিনা, সব গাঁটছড়াই জন্ম জন্মান্তরের বাঁধন কিনা, এই প্রশ্ন নিয়েই বাবার কাছে যাচ্ছি ঠাকুরজি। শুধু নবকুমারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, সেই প্রশ্নের উত্তরও তো এক জন্মে মিলবে না। তুই আর দেরি কেন করিস নবু? তুই বাড়ি যা, কাজের পাহাড় পড়ে আছে তোর। আর দেরি করলে চেষ্টা করে আর কুটুমের সঙ্গে বিরোধ বাঁধাতে হবে না। তবু শেষ চেষ্টা করে নবকুমার। ফিরে যেতে গিয়েও বলে, আমি অপরাধী, আমায় শাস্তি দাও। তুড়ু তো কোনো অপরাধ করেনি, ওর বিয়েটা দেখবে না? নাইবা দেখলাম, দূর থেকে আশীর্বাদ করব। আর এগোনো যাচ্ছে না। সব মিনতি ব্যর্থ করে দিয়ে গাড়িটা যাচ্ছে এগিয়ে। সব অনুভূতির আলোড়ন ওঠে, আর সেটা ফেটে বেরিয়ে পড়ে। জানতাম কথা রাখবে না, কারুর উপরোধ রাখবার পাত্র তুমি নও, কিন্তু এই বলে রাখছি, কেউ তোমায় ঘাড়ে করে কাশি পৌঁছতে যাবে না। সত্য কি তবে বাঁচল? শেষ মুহূর্তে হেসে চলে যাবার পথ পেয়ে? সেই বাঁচার গলায় তাই ওর পরিচিত ভঙ্গিতেই হেসে উঠল। হোমা, আমি তো বলতেই বা যাব কেন? ঘাট থেকেই যখন নেমে যাচ্ছি চিরকালের মতো, কারুর ঘাড়ে না চড়ে শুধু নিজের পা দুখানার ভরসায় মা বসুমতীর মাটির ছোঁয়া যায় কিনা, সেটাও তো আমার আরেক প্রশ্ন। গাড়িকে দাঁড় করিয়ে রাখতে পারছে না গাড়ির চালক, গরুগুলো এগোতে চায়। নবকুমার যেতে গিয়ে ফিরে এসে হঠাৎ সেই গাড়ির মধ্যে উড়ে লাফিয়ে পড়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এই জন্যেই বলে মেয়ে মানুষের বিষয় সম্পত্তি থাকতে নেই। বাপের দলিলের ভরসা রয়েছে, তাই স্বামীর অন্ন ত্যাগ দিয়ে চলে যাবার সাহস। মেয়ে মানুষের এত সাহস ভালো নয়, এই আমি বলে দিচ্ছি। অশেষ দুঃখ আছে তোমার কপালে, স্বামী হয়ে এই অভিশাপ দিচ্ছি আমি। এই অভিশাপ যে নিতান্তই ক্রোধ, ক্ষোভ, হতাশা, অপমান, লোকলজ্জা আর অপরাধবোধ থেকে উদ্ভূত, তা বুঝতে পারে বই কি সত্যবতী। তাই নিজে সে এত বড় অভিশাপেও বিচলিত হয় না, বরং প্রায় হেসে ফেলেই বলে, তাই তো দিয়ে আসছ তোমরা আবহমান কাল থেকে, স্বামী হয়ে, বাপ হয়ে, ভাই হয়ে। ওটা নতুন নয়, অভিশাপেরই জীবন আমাদের। তবে ওই যে দলিলের কথা বললে, যেন ওই ছেঁড়া কাগজটার কথা আমার মনেও ছিল না। মনে যখন করিয়েই দিলে তো বলি, বাবার দেয়া বস্তু ফেলে দেয়া বাবার অপমান। সাধন সরল যদি মানুষ হয়, ওরা যেন ওই বিষয়টুকু থেকে ওই ত্রিবেণীতে মেয়েদের একটা স্কুল খুলে দেয়, আর নাম যেন দেয় ভুবনেশ্বরী বিদ্যালয়। একটু থামো বলে সত্য আঁচলটা গলায় জড়িয়ে স্বামীকে একটা প্রণাম করে বলে, জীবনভর অনেক অকথা কুকথা বলেছি তোমায়, অনেক জ্বালাতন করেছি, পারো তো মাপ করো। শুধু মৃদু ধমকের সঙ্গে বলে, নবু, বাড়ি যা, বউর পিছু পিছু এসে কোনো লাভ নেই। ওর নাগাল তুই কোনোদিনই ধরতে পারিসনি, আজও পারবি না। শুধু এইটুকুই বলতে ইচ্ছে করছে। মুখ্যই না হয় হয়েছিল, কিন্তু মমতা বস্তুটি কি এক কণাও থাকতে নেই রে? মাতৃ আজ্ঞায় মেয়ে পার করতে বসবার সময় বউর মুখটা একবার মনে পড়ল না? ৩০ বছর একত্র ঘর করলি, বনের পশুপক্ষীর প্রতি যে মায়া জন্মায়, তা জন্মায়নি তোর? নবকুমার দীপ্ত কণ্ঠে বলে, এই বললে তুমি সদুদি? ওর কথা আমার মনে পড়েনি? অবস্থা বুঝেছ আমার? দশচক্রে ভগবান ভূত হয়। নবু, নেমে যা। মেয়ে জামাই এখনো ঘরে কুটুম্ব খেপে বসে আছে, অনেক কাজ কর্তব্য আছে, সেখানে না গেলে চলবে না। মেয়েটার কথা ভাব। মেয়েটা? আমি মেয়েটার কথা ভাবব? নবকুমার পাগলের মতো করে।
স্নেহময়ী মা যে তার বুকে মুগুর মেরে রেখে এলো, সেটা তো কই ভাবছ না? এই যে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, আর তার মা তার দিকে দৃষ্টিমাত্র না দিয়ে ঠিকরে চলে এলো। বুক ফেটে গেল না তার? তার কোনো অপরাধ আছে? সত্যবতী আর কথা বলে না। শ্রান্তভাবে ছইয়ের ধারের বাঁশে মাথাটা ঠেকিয়ে চোখ বুজে বসে থাকে। সদু এবার দৃঢ়ভাবে বলে, নবু, তুই নাববি? নেমে পড়ে নবকুমার। পেছন দিকে না তাকিয়ে হনহন করে হেঁটে যায় কোঁচার খুঁটে চোখ মুছতে মুছতে। গাড়ি এগোতে থাকে। মাঠ পার হয়ে হাটতলা এসে পৌঁছল বলে এখানে ঘোড়ার গাড়ি মিলবে। সরল দেখবে তার ব্যবস্থা। সাধন মার প্রতি বিরক্তিবশত আসে নিঃসঙ্গে। বাবা যত বড় গর্হিত কাজ করে থাকুন, মার নির্লজ্জ কেলেঙ্কারিও তার কাছে অধিক অসহ্য। গরুর গাড়ির মেয়াদ ফুরিয়ে আসছে। আকাশের দিক থেকে তাই চোখ ফেরাতে ইচ্ছে করে না। সমস্ত পশ্চিম আকাশটা জুড়ে লালের সোনা। আকাশের ওপারে কি সত্যই আছে একটা জগৎ? তারা ওখানে কারো চিতা জ্বেলেছে, এ তারই অগ্নি আলো? নাকি আগুন নয়, শুধু রং? সেখানে কোনো নববধূ তার লাল চেলিখানা মেলে দিয়েছে শেষ রোদ্দুরে। একসময় সধু একটা নিঃশ্বাস ফেলে বলে, বিয়ে হয়েছে বলেই সব আশা ফুরিয়ে যাবে বউ? একেবারে ত্যাগ দিয়ে চলে আসবে তুমি সুবর্ণকে? তুমিও তো বিয়ের পরে এতখানিটা হয়েছ। ছোট্ট সদুর মুখের দিকে তাকিয়ে দেখে, উত্তর না দিয়ে পারে না। আস্তে বলে, আমি যে কতখানিটা হয়েছি ঠাকুরঝি, তার প্রমাণ তো এই দেখছ। সে তো মানুষের বিশ্বাসঘাতকতা বউ, এ নিয়ে বিচার চলে না। সুবর্ণকে মানুষ করে তোলার যে বড্ড আশা ছিল তোমার। সত্য আকাশের দিকে চোখ ফেলে। সেখানে কি সুবর্ণের মুখটা খোঁজে? সুবর্ণকে কি দেখতে পায় সত্য? তাই অমন আচ্ছন্নের মতো বলে, সুবর্ণ যদি মানুষ হবার মাল মশলা নিয়ে জন্মে থাকে ঠাকুরঝি, হবে মানুষ, নিজের জোরেই হবে। তার মাকে বুঝবে, নইলে ওর বাপের মতন ভাবতে বসবে মা ওর মহানিষ্ঠুর। সে ভাবনা বন্ধ করি, এ উপায় আমার হাতে নেই। কিন্তু বউ তালুই মশাই সংসার ত্যাগ করে কাশিবাসী হয়েছেন, তার উপর আবার এই অশান্তির বোঝা চাপানোই কি ঠিক হবে তোমার? সত্য এবার যেন তার নিজস্ব দৃঢ়ভঙ্গিতে ফিরে আসে। নিজস্ব ধরনে বলে, না ঠাকুরছি, সে অন্যায় আমি করবই বা কেন? বাবার বোঝা হব কেন? তারপর একটু হেসে বলে, অনেকদিন আগে সুবর্ণ যখন জন্মায়নি, পাঠশালা খুলে পড়ানো খেলা করতাম, মনে আছে ঠাকুরজি? আবার দেখব সে খেলা ভুলে গেছি না মনে আছে। একটা মেয়ে মানুষের ভাত কাপড় চলে যাবে না তাতে? নিজের পেট নিজে চালাবি বউ? এই সাহস নিয়ে ঘর ছাড়ছিস? একটা নিঃশ্বাস ফেলে বলে, পায়ের ধুলো নেবার সম্পর্ক নয় বউ, তবু নিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তখন যে বললি কাশিতে। হ্যাঁ, যাব কাশিতে বাবার কাছে। সারা জীবন ধরে অনেক প্রশ্ন জমিয়ে রেখেছি, আগে তার উত্তর চাইতে যাব। সহসা স্তব্ধতা নামে। গাড়ি ধীরে ধীরে হাটতলা এসে থামে। গরুর গাড়ির পথ শেষ হয়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আজ ২৬তম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের এই উপন্যাসটি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে পড়া একক উপন্যাস হিসেবে সম্ভবত সবচেয়ে বড় উপন্যাস এটি। এর আগে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত পড়েছিলাম। শ্রীকান্ত ৪ খণ্ড, মোট ২৭ পর্বে হয়েছিল। আপনারা যারা শ্রীকান্ত উপন্যাসটি এখনও শোনেননি, তারা আমাদের শ্রীকান্ত লিখে সার্চ দিলেই পাবেন, শ্রীকান্ত কল্লোল লিখে সার্চ দিলেই আপনারা অডিও বুকটা পেয়ে যাবেন। এই সত্যবতী ট্রিলজির পরবর্তী উপন্যাস সুবর্ণলতা এবং তৃতীয় উপন্যাস বকুল কথা চেষ্টা করব আপনাদের সামনে আবার নিয়ে আসার। আমার খুবই ভালো লাগছে, দীর্ঘদিন পর প্রায় ১.৫ মাস ধরে এই উপন্যাসটা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করেছি।
মাঝে কিছুদিন অসুস্থ থাকার কারণে কিছু বিরতি দিতে হয়েছিল। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।